uh, December 2014. Now I am a fellow member, and I've been working in Crown Cement as a DGM Finance. Before that, I had worked more than 10 years in KPMG. That is, local name is Rahman Haq, and I have completed my BBA and MBA from University of Dhaka, a major in accounting and information system. It's a short description from my side. Actually, এখানে আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন প্রত্যেকের আলাদা আলাদা যদি আমি ইন্ট্রোডাকশন নিতে যাই তাহলে মানে সময়টা অনেক চলে যাবে। আর একটা হচ্ছে হলো ফিজিক্যাল ক্লাস হলে এই ক্ষেত্রে যেটা হয় আমি সবার ইন্ট্রোডাকশনটা নিই। যেহেতু ফিজিক্যাল ক্লাস না, অনলাইন ক্লাস, কেউ কাউকে তো দেখছেও না, হয়তো আমাকে দেখছেন আপনারা। জি স্যার। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, জি শিওর স্যার, শিওর। Yes, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা এখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের আছেন। আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে যেটা দেখা যায় যে আমাদের যারা পার্টিসিপেন্ট, মেজরিটি পার্টিসিপেন্ট হচ্ছে হলো ন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডে থাকে। দেখা যাচ্ছে মোর দেন 60% বা 70%ই হচ্ছে হলো ন্যাশনাল ইউনিভার্সিটির, এবং তাদের ব্যাকগ্রাউন্ড থাকে ইউজুয়ালি অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ম্যানেজমেন্টের, ম্যাক্সিমাম থাকে অ্যাকাউন্টিং এর। আর এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়া তাদের কম্বিনেশন আছে। সুতরাং ডিফারেন্ট একটা কম্বিনেশনের আছে, এবং ভেরি ফিউ স্টুডেন্ট যারা কিনা ইন্টারমিডিয়েট পাস করেও সে পড়তে আসেন। সুতরাং কনসিডারিং এভরিথিং, কিছু কিছু আছে যে আপনার নন কমার্স ব্যাকগ্রাউন্ড, মানে তারা আগে কখনো এই ডেবিট ক্রেডিটই পড়ে নেই, এরকমও আছে। সুতরাং মানে considering all participants, our course or class should be designed accordingly. যে আমাদের পার্টিসিপেন্টদের কথা চিন্তা করে কিন্তু মানে কোর্সটা ওইভাবে আমরা রান করব। ওকে, একেবারে মানে বেসিক থেকেই আমাদের যে বইটা যেভাবে ডিজাইন করা হয়েছে, বেসিক থেকে আপনাদের আমরা দেখাবো। আর একটা হচ্ছে হলো আপনাদের এক্সামে শর্ট কোশ্চেন আসবে না আগের মতো ট্রেডিশনাল কোশ্চেন আসবে, এটা কি আপনাদেরকে কোনো ইনশিওর করছে ইনস্টিটিউশন থেকে? হ্যাঁ, এমসিকিউ হবে। ওকে জি স্যার, এর আগে যারা সেশনে ক্লাস করেছেন তাদেরকে অলরেডি স্যাম্পল প্রোভাইড করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল দিয়েছে আমাদেরকে, আগেও স্যাম্পল দিয়েছে, আমাকেও দিয়েছে। এখন স্যাম্পল যদি ওটা হয়, এরকম হয় আপনাদের বইতে যে কোশ্চেন গুলো থাকে না, শর্ট কোশ্চেন, এমসিকিউ টাইপের, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে যে এমসিকিউ কোশ্চেন থাকে ঠিক ওইভাবে হলো কোশ্চেন গুলো হবে। ওকে, জি স্যার। আচ্ছা, এখন এই এমসিকিউ সাথে শুধুমাত্র এমসিকিউ কে টার্গেট করে পড়াশোনা করে যাবেন এমন না, আমাদেরকে ভালো করে শিখে যেতে হবে। কারণ কি, দেখেন এখানে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আছে, আপনি যদি ভালো করে না জেনে যান তাহলে কিন্তু যেটা হবে, এর পরবর্তী লেভেল কিন্তু আর এমসিকিউ না, পরবর্তী লেভেল গুলো থাকবে অনেক টাফ থাকবে। সুতরাং আমরা এমসিকিউ আকারে শিখে যাব, বাট আমাদের শিখাটা যেন অ্যাজ পার স্ট্যান্ডার্ড হয়। ওকে, আজকে আমি যে চ্যাপ্টারটা কভার করব এটা হলো নন কারেন্ট অ্যাসেট অ্যান্ড ডেপ্রিসিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে নন কারেন্ট অ্যাসেট অ্যাকচুয়ালি কয়েকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, যে স্ট্যান্ডার্ডগুলো নন কারেন্ট অ্যাসেট এবং ডেপ্রিসিয়েশন নিয়ে আলোচনা করে। এখন দেখেন, আমি যদি বলি এখানে IAS 16 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলোর নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন, অনেকেই শোনেন নাই, তাই না? IAS 16 এ কি আছে? প্রপার্টি, প্ল্যান্ট আর ইকুইপমেন্ট। রাইট, মনে আছে। রাইট, সংক্ষেপে বলে পিপিই, রাইট? জি 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 স্যার। প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, রাইট? আপনি লিখে দিলাম।
property plant equipment। তাহলে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হলো IS 16 আলোচনা করছে, তাই না? আচ্ছা, এছাড়াও আপনার নন কারেন্ট অ্যাসেট রিলেটেড আরো কয়েকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, যেমন IS 38টা কি ইনটেনজিবল, তাই না? একটা হলো আপনার ট্যানজিবল অ্যাসেট, যেমন আপনার একটা প্লান্ট, তারপর ফার্নিচার, অফিস ইকুইপমেন্ট, তাই না? এগুলো হচ্ছিল ট্যানজিবল অ্যাসেট, যেটা আপনার এই পিপি দ্বারা কভার হয়। আর কিছু আসলে ইনট্যানজিবল অ্যাসেট, আপনি ধরতে পারেন না, দেখতে পারেন না, তাই না? ইনটেনজিবল অ্যাসেট যার কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নাই, সেটাও আলাদা একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দ্বারা আলোচনা হয়। ইনটেনজিবল, তাই না? আর এই অ্যাসেট গুলা কিভাবে ইম্পেয়ারমেন্ট হবে সেটা আলাদা আরেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মাধ্যমে আলোচনা হয়, সেটা হচ্ছে IS 38। IS 38 এ কি আলোচনা করছে? ইম্পেয়ারমেন্ট। ওকে, তাহলে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো মূলত এখানে আলোচনা আছে। আর একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, সেটারও কিছু আলোচনা আছে, সেটা IS 8, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং। এই চ্যাপ্টারে সামান্য কিছু আলোচনা আছে, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, error and estimate। ওকে, একজন কিছু বলার চেষ্টা করছেন? হ্যাঁ, সরি, এইটা কি স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তাই না? ইম্পায়ারমেন্ট, হ্যাঁ। ইম্পায়ারমেন্ট, তাই না? ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই চারটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মূলত এই চ্যাপ্টারে দেখবেন যে ঘুরে ফিরে আলোচনায় আসছে। ওকে, whenever we are discussing about property plan equipment, simple question might be coming. What is asset? How could you define asset? Asset definition কি? Can anyone explain me? Anyone voluntarily? ধরেন আপনার একটা অবজেক্টিভ আকারে একটা কোশ্চেন দিয়েছে, সেখানে অ্যাসেটের ডেফিনেশন দিচ্ছে চারটা। অ্যাসেটের ডেফিনেশন সিম্পল, ছোট্ট একটা লাইনে এরকম হবে, একটা বা দুটো লাইনে। তা সেখানে আপনি কিভাবে সেই ডেফিনেশন যদি না জানেন, তাহলে তো আপনার ভুল হয়ে যাবে। Something business owns. একটা হলো কমন সেন্স থেকে বলা যাবে না, বুঝছেন? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে যেভাবে আছে আপনার সেভাবে বলতে হবে। আচ্ছা, আমি এক্সপ্লেন করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কিভাবে আছে। স্যার, অ্যান অ্যাসেট, হ্যাঁ শিওর, প্লিজ, কেউ বলছিলেন? স্যার, asset is a resource with value in any organization or an institution. আপনিও কিন্তু সেম মানে কমন সেন্সের থেকে যেটা আসছে ওইভাবে লিখছেন, এবং এইভাবে লিখলে আপনি 0 পাবেন। এই ধরনের ডেফিনেশন আপনাদের এই লেভেলে থাকবে। অ্যাসেট হচ্ছে একটা রিসোর্স দ্যাট ইজ কন্ট্রোল বাই দ্য এন্টিটি। দেখেন, অ্যাসেট আসলে একটা রিসোর্স দ্যাট ইজ কন্ট্রোল বাই দ্য এন্টিটি। দ্য এন্টিটি উইল এনজয় ফিউচার ইকোনমিক বেনিফিট বাই ইউজিং ইট, অ্যান্ড ইট ইজ ড্রাইভড ফ্রম এ পাস্ট ট্রানজাকশন। তাহলে একটা অ্যাসেট হলো একটা এন্টিটির জন্য রিসোর্স হবে, যে রিসোর্সটা উপর এন্টিটির কন্ট্রোল থাকবে। মনে থাকবে, যে রিসোর্সের উপর এন্টিটির কন্ট্রোল থাকবে, কন্ট্রোল বাই দ্য এন্টিটি। অর্থাৎ ফর এক্সাম্পল একটা মেশিনারির উপর এবিসি কোম্পানির যদি মেশিনারিটা হয়ে থাকে,
তাহলে এবিসি কোম্পানির অবশ্যই কন্ট্রোল থাকবে ওটার উপর, কারেক্ট। এবার বলছে যে ড্রাইভ ফ্রম পাস্ট ট্রানজেকশন, অবশ্যই এই মেশিনারিটা পাস্ট অতীতের কোন একটা ট্রানজেকশনের মাধ্যমে কোম্পানি গেইন করছে, তাই না? সে হয়তো ক্যাশ দিয়ে কিনে নিছে। আচ্ছা, এবার বলছে যে ফিউচার ইকোনমিক্স বেনিফিট, এই মেশিনারি ইউজ করে কোম্পানি অবশ্যই ফিউচার ইকোনমিক্স বেনিফিট পাবে, তাই না? তাহলে একটা রিসোর্স যদি অ্যাসেট হতে হয় কোনো কোম্পানির জন্য, তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। একটা হচ্ছে কন্ট্রোল থাকতে হবে, সেটা কোনো পাস্ট ট্রানজেকশনের মাধ্যমে হবে, আর একটা হচ্ছে কোম্পানি ফিউচার ইকোনমিক্স বেনিফিট এনজয় করবে। আন্ডারস্টুড? Yes, sir. সবাই বুঝতে পেরেছি, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানতে হবে। ওকে, বিজনেসের স্টুডেন্ট হিসাবে, মানে একটা সি এর স্টুডেন্ট হিসাবে মেইনলি। তাহলে অ্যাসেট হচ্ছে ওই রিসোর্স যেটার উপর কন্ট্রোল থাকবে, পাস্ট একটা ট্রানজাকশনের মাধ্যমে হবে, আর এন্টিটি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবে। এইবার আসেন রিকগনিশন ক্রাইটেরিয়া। যে কোনো অ্যাসেটের জেনারেল রিকগনিশন ক্রাইটেরিয়া আছে। যে কোনো অ্যাসেটের জেনারেল রিকগনিশন ক্রাইটেরিয়া হলো দুইটা। কেউ বলতে পারবেন কি কি? অ্যানিয়ন? যা দিয়ে ফিউচার বেনিফিট পাওয়া যাবে। আর একটা? আচ্ছা আমি বলি, হ্যাঁ একটা আপনার হয়েছে যে ফিউচার ইকোনমিক বেনিফিট আসবে, আরেকটা হচ্ছে কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। দুইটাই যে জেনারেল রিকগনিশন ক্রাইটেরিয়া হচ্ছিল দুইটা, কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি, আর একটা হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট। এটা যে কোনো অ্যাসেটের, এটা আপনার হতে পারে আপনার একটা বায়োলজিক্যাল অ্যাসেট হোক। একজন বলছে স্যার ইউজফুল লাইফ, হুইচ চ্যাপ্টার? ইউজফুল লাইফ এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। ভাই একটু ওয়েট করেন, আস্তে আস্তে সবকিছু এগুলো আলোচনা করবো। হ্যাঁ, ওকে, নো ওয়ারিস। আচ্ছা, রিকগনিশন ক্রাইটেরিয়া হচ্ছে জেনারেল রিকগনিশন ক্রাইটেরিয়া হলো দুইটা, একটা হলো কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি, ফিউচার ইকোনমিক বেনিফিট। এটা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট ছাড়াও কিন্তু আরো অনেক অ্যাসেট আছে, আরো বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড আছে। যেমন আপনার এগ্রিকালচারের জন্য আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে IS 41, তারপরে IS 40 আছে ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে। তারপর আপনার চ্যাপ্টার 10, ইয়েস এটা চ্যাপ্টার 10। হ্যাঁ, আমার এই সফট কপিটা হচ্ছিল চ্যাপ্টার 11 ইন্ডিকেট করেছে। এটা এটা এত বেশি মেজর ফ্যাক্ট না, এটা আপনার বইটা খুলে দেখে নিন, চ্যাপ্টার 10ই আপনাদের হবে। ওকে, তাহলে যে কোনো অ্যাসেটের রিকগনিশন জেনারেল রিকগনিশন ক্রাইটেরিয়া হচ্ছিল দুইটা, কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবল, আর হলো ফিউচার ইকোনমিক্স বেনিফিট। ওকে, এইবার আসেন আপনাদের চ্যাপ্টারে যাই আমি। নন কারেন্ট অ্যাসেট। একটা নন কারেন্ট অ্যাসেটে অনেকগুলা কস্ট কম্পোনেন্ট থাকে, তাই না? ধরেন আপনি একটা মানে স্পেশাল টাইপের একটা অ্যাসেট বিল্ড আপ করতেছেন, যেখানে অ্যাসেটের কম্পোনেন্ট গুলা দেশের বাইরের থেকে আপনি প্রকিউর করে নিয়ে আসবেন। এরকম কিন্তু আছে, আপনি বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলা, তাদের যে অ্যাসেট গুলা হয় হিউজ অ্যাসেট, দেখা যাচ্ছে একটা অ্যাসেটই 100 কোটি টাকার উপরে দাম। তা এই অ্যাসেট গুলা প্লান্ট দেখা যাচ্ছে, প্লান্ট হচ্ছে একটা অ্যাসেট, প্লান্টের বিভিন্ন যন্ত্রাংশ আপনার দেশের বাইরের থেকে প্রকিউর করে নিয়ে আসতে হচ্ছে। সেটা কি এলসির মাধ্যমে, এলসি খুলে বাংলাদেশে আপনাকে এলসি খুলতে হয়েছে, এলসি খুলে দেশের বাইরের থেকে আপনাকে সেগুলো কিনে নিয়ে আসতে হচ্ছে। তা এখানে কিন্তু অনেকগুলা কস্ট ইনক্লুড থাকে, আচ্ছা, একটা হতে পারে কি পারচেজ প্রাইস, অর্থাৎ যে মেশিনারিটা আপনি কিনতেছেন সেটার পারচেজ প্রাইস। এখন এই মেশিনারিটা তো দেশের বাইরের থেকে আপনাকে নিয়ে আসতে হবে, তাহলে অবশ্যই জাহাজে করে নিয়ে আসতে হবে বা বিমানে করে হোক, যেভাবে হোক নিয়ে আসতে হবে। তাহলে সেখানে আপনার শিপিং কস্ট আছে, Carrying cost. আচ্ছা, তারপরে আপনার ডেলিভারি কস্ট থাকতে পারে, যে যেখান থেকে ডেলিভারিটা দিচ্ছে সেই ডেলিভারি কস্ট আপনাকে বেয়ার করা লাগবে। এরপরে যখন চিটাগাং পোর্টে নিয়ে আসবে, ধরেন অ্যাসেটটা আপনি জাহাজে করে নিয়ে আসলেন চিটাগাং পোর্টে, জাহাজে করে নিয়ে আসার সময় জাহাজের একটা ইন্স্যুরেন্স কস্ট,
মানে যে আইটেমটা নিয়ে আসবেন ওটার আলাদা ইন্স্যুরেন্স করতে হয়, তা ওই ইন্স্যুরেন্স কস্টও কিন্তু অ্যাসেটে ক্যাপিটালাইজ হবে। আপনি আপনার বিজনেস রান করার জন্য, ডে টু ডে রান করার জন্য যে রিস্কটাকে মিনিমাইজ করার জন্য যে ইন্স্যুরেন্স করতেছেন, ওই ইন্স্যুরেন্স কস্ট কিন্তু আপনার অপারেটিং এক্সপেন্স। কিন্তু আপনি একটা অ্যাসেট নিয়ে আসার জন্য জাহাজে করে নিয়ে আসতেছেন, নিয়ে আসার সময় যদি যদি জাহাজে কোনোভাবে পাইরেটস হয়ে যায়, অথবা জাহাজ কোনোভাবে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে পড়ে আপনার অ্যাসেটটা নষ্ট হয়ে যায়, তাহলে এই যে ক্ষতিটা হবে সেটা, সেই রিস্কটা বেয়ার করার জন্য যে ইন্স্যুরেন্স আপনি করলেন, ওই ইন্স্যুরেন্স কস্টও কিন্তু অ্যাসেটে ক্যাপিটালাইজ হবে। আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার আসেন, এরপরে আর কি আছে। এইবার অ্যাসেটটা আপনি চিটাগাং পোর্টে নিয়ে আসলেন। পোর্টে নিয়ে আসার পরে ওখান থেকে, পোর্ট থেকে খালাস করার জন্য আপনার কিছু এক্সপেন্স বা কস্ট ইনকার করলো, যেটা হতে পারে আপনার পোর্ট অথরিটির আপনার সিএনএফ এজেন্টের যে, হ্যাঁ রাইট, সিএনএফ এজেন্টের যে কস্টটা, অথবা লজিস্টিক সাপোর্ট যে দেবে তাকে লজিস্টিক যে সাপোর্ট দেবে তাকে যে পেমেন্টটা করতে হবে, রাইট? তাহলে এই কস্টগুলোও আপনাকে কি করতে হবে? ক্যাপিটালাইজ করতে হবে। এইবার যখন অ্যাসেটগুলো আপনার প্রিমিসিসে নিয়ে আসলেন, প্রিমিসিসে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে অ্যাসেটটা স্পেশাল নেচারের, সেখানে আপনার কিছু এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া হয়েছে, বা এক্সপার্টের কোনো ইঞ্জিনিয়ারের ওপিনিয়ন নেওয়া হয়েছে, তা সেখানে বা ইঞ্জিনিয়ারের হেল্প নেওয়া হয়েছে, তাহলে তার যে ফি, সেই ফিটাও কিন্তু অ্যাসেটে ক্যাপিটালাইজ করবেন আপনি, রাইট? কোনো আর্কিটেক্টের ফি থাকলে বা কোনো লিগ্যাল অ্যাডভাইজারের যদি কোনো ফি থাকে, সেটা আপনাকে ক্যাপিটালাইজ করতে হবে। ওকে, এরপর অ্যাসেটটা হয়ে গেছে, এখন মোটামুটি আপনি তৈরি করে ফেলছেন, অ্যাসেটটা ফাংশনিং ঠিক করে করতেছে কিনা, তাই না? যেহেতু বিশাল বড় অ্যাসেট, হেভি অ্যাসেট, অ্যাসেটটা ফাংশনিং ঠিক করে করছে কিনা সেটা জানার জন্য আপনি কিছু টেস্টিং করলেন, কিছু প্রোডাক্ট তৈরি করলেন, যে টেস্ট বেসিসে, সেই টেস্টিং কস্টটাও কিন্তু আপনার কি করতে হবে? অ্যাসেটে ক্যাপিটালাইজ করতে হবে। আন্ডারস্টুড? এইবার আসেন, কিছু ভ্যাট আছে, ভ্যাটটা কি? ভ্যালু এডেড ট্যাক্স, তাই না? আচ্ছা, ভ্যাটের ফুল কনসেপ্ট এখনো আপনাদের ওইভাবে হয়তো আসবে না, কারণ আপনারা কেবল নতুন ক্লাস শুরু করছেন। আপনি যে অ্যাসেটটা নিয়ে আসছেন, অ্যাসেটে কেনার সময় যে ভ্যাটটা দিচ্ছেন, এটাকে বলা হচ্ছিল ইনপুট ভ্যাট। এই ইনপুট ভ্যাট কি আপনার অ্যাসেটে ক্যাপিটালাইজ হবে? কেউ এক্সপ্লেন করতে পারবে? ইনপুট ভ্যাট কি ক্যাপিটালাইজ হবে? অবশ্যই। আচ্ছা, এইভাবে যদি আপনি ডাইরেক্ট বলেন হবে, তাহলে এটা আমি নিব না, এটা রাইট রং দুটাই হতে পারে। যদি ইনপুট ভ্যাটটা এমন হয় যে আপনি একটা অ্যাসেট নিয়ে আসছেন, অ্যাসেটে নিয়ে আসার সময় চিটাগাং পোর্টে আপনি 15% ভ্যাট দিয়ে নিয়ে আসছেন, এখন এই ভ্যাটটা আপনি আপনার আউটপুট ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছেন। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন, ওই প্রোডাক্টটা সেল করার সময় আপনি কাস্টমারের কাছ থেকে যে ভ্যাটটা নিয়ে আসবেন, সেই ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করার পরে যা থাকবে সেটা গভর্নমেন্টের এক্সচেকারে দেবেন। তাহলে এই ধরনের যদি ইনপুট ভ্যাটটা যদি আপনি আউটপুট ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে সেটা অ্যাসেটের কস্টিং এ আসবে না। আর যদি এই ধরনের ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাটের সাথে অ্যাডজাস্ট না করার যায়, অর্থাৎ গভর্নমেন্ট আপনাকে ওই অপশন দেয়নি, তাহলে আপনার ইনপুট ভ্যাটটা কস্ট হিসাবে অ্যাসেটে ক্যাপিটালাইজ হবে। আমি জানি আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। সেক্ষেত্রে কি আমরা একটা এক্সাম্পল পেতে পারি? হ্যাঁ, অবশ্যই, যে দেখাচ্ছি আপনাদের। ধরেন আপনি একটা অ্যাসেট কিনছেন, অ্যাসেটের কস্ট হচ্ছিল 10 কোটি টাকা। এর ভিতরে অনেক কিছু আছে, পারচেজ প্রাইস আছে, ডেলিভারি কস্ট আছে, ট্রান্সপোর্টেশন আছে, ইন্স্যুরেন্স আছে, শিপিং কস্ট আছে, ইনস্টলেশন কস্ট আছে। এখন আসেন, আপনি যখন পোর্ট চিটাগাঙে নিয়ে আসলেন, চিটাগাঙে পোর্টে আপনার ইনপুট ভিএটি দিতে হয়েছে, সেটা 15%, 15 মিলিয়ন, অর্থাৎ 1.5 কোটি টাকা আপনাকে ইনপুট ভ্যাট দিতে হয়েছে। এখন এই অ্যাসেটটা আপনি কি করতেছেন? এই অ্যাসেট থেকে সারা বছরে আপনি 20 কোটি টাকার প্রোডাক্ট তৈরি করছেন, যেগুলো মার্কেটে সেল করছেন, মানে 200 মিলিয়ন, মানে 20 কোটি টাকা সেম।
মার্কেটে যখন সেল করছেন তখন কাস্টমারের কাছ থেকে আপনি আরো ভ্যাট নিয়ে আসছেন 3 কোটি টাকার বা 30 মিলিয়ন, এটাকে বলে আউটপুট ভিএটি। এই ভ্যাট কি আপনার আপনার টাকা? মোটেও না, আপনার অর্গানাইজেশনের না। দেখবেন বাটা শু কোম্পানি ভ্যাট সহ আপনার কাছ থেকে নেয়, তাই না? ওই ভ্যাটটা কিন্তু গভর্নমেন্টকে দিয়ে দিতে হয়, ওটা বাটা শুর রেভিনিউ না, তাই না? বাটার থেকে আপনি যে স্যান্ডেল কিনছেন বা জুতা কিনতেছেন, অ্যাপেক্স থেকে যে জুতা কিনছেন, এখানে যে ভ্যাটটা আপনি দিচ্ছেন সেই ভ্যাটটা কিন্তু ওই অ্যাপেক্স বা বাটার না, তার রেভিনিউ না, কিন্তু এটা গভর্নমেন্টকে দিয়ে দিতে হয়। তা সুতরাং আপনার এই বিজনেসকেও গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে এই 3 কোটি টাকা। এখন আপনি হচ্ছিল গভর্নমেন্টকে অলরেডি 1.5 কোটি টাকা বা 15 মিলিয়ন অলরেডি পেমেন্ট করে আসছেন। ইনপুটে কি কি কিনছিলেন? অ্যাসেট কিনে নিয়ে আসছেন। সেই সময় হচ্ছিল 15 মিলিয়ন গভর্নমেন্টকে দিয়ে আসছেন। যদি এই ইনপুট ভ্যাটটা আউটপুট ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করার পরে বাদ বাকিটা যদি আপনার গভর্নমেন্টকে পেমেন্ট করা লাগে, সাপোজ এখানে আপনি 30 মিলিয়ন হচ্ছিল কাস্টমারের কাছ থেকে নিচ্ছেন, তাহলে আপনি অলরেডি গভর্নমেন্টকে দিয়ে আসছেন হচ্ছিল 15 মিলিয়ন। এই 15 মিলিয়ন বাদ দেওয়ার পরে যদি বাদ বাকি যে 1.5 কোটি টাকা থাকবে, এটা যদি গভর্নমেন্ট এক্সচেকারে দেওয়া যায়, মানে আপনি যদি এই 15 মিলিয়ন এক কথায় এই 30 মিলিয়নের সাথে অ্যাডজাস্ট করার পরে যা থাকবে গভর্নমেন্টকে যদি দেন, সেটাকে বলা হয়েছিল ইনপুট ভ্যাট রিবেট। মনে থাকবে? ইনপুট ভ্যাট রিবেট। এই ইনপুট ভ্যাটটা যদি আপনি হ্যাঁ এটা কি বলেন। হচ্ছে, এই যে অ্যাসেটটা আমি কিনছি, এই অ্যাসেটের টোটাল মানে ইউজফুল লাইফের উপরে ইয়ে করে বলতেছেন নাকি? ভাই আপনি আপনি ইউজফুল লাইফ নিয়ে আসছেন কেন? ইউজফুল লাইফটি এখানে বুঝাচ্ছি আমি, আর ইউজফুল লাইফ এটা বোঝার জন্য তো আপনার ইউজফুল লাইফ ইম্পর্টেন্ট না। আন্ডারস্টুড? আমি এই কারণেই বলতেছি স্যার, যে আমি একটা মেশিন কেনার সময় যদি ইনপুট ভ্যাট 15 মানে 15 মিলিয়ন দিয়ে থাকি, আর এবং আমি ধরেন প্রথম মাসেই আমি যে উৎপাদন করলাম তাতে আমার 30 মিলিয়ন ধরেন ভ্যাট চলে আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার প্রথম মাসেই মনে করেন যে মেশিনের যে দাম সেই দামের সাথে সব অ্যাডজাস্ট করে ফেলছে। হ্যাঁ অবশ্যই, যদি এটা অ্যাডজাস্ট করা যায় তা পুরোটাই অ্যাডজাস্ট করে নেবেন। এখানে ইউজফুল লাইফ যে কয়দিন হলো, 1 মাস না, আপনি যদি প্রথম 15 দিনেই 3 কোটি টাকা নিয়ে আসেন, প্রথম 15 দিনের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন, যদি গভর্নমেন্ট আপনাকে ওই সুযোগ দেয়। সব মেশিনারির ক্ষেত্রে তো দিবে না, গভর্নমেন্ট হয়তো এক এক ধরনের ইন্ডাস্ট্রিতে এক এক রকম সুযোগ দিছে, বুঝছেন? জি স্যার। জি স্যার। সবসময় কি আপনি বাইরের থেকে যেটা নিয়ে আসবেন সেটা ইনপুট ভ্যাট গভর্নমেন্ট ক্রেডিট দেবে? দিবে না। ওটা আমাদের ভ্যাট লতে ওইভাবে উল্লেখ আছে যে কোনটা কোনটা আপনি 100% এরকম ইনপুট ভ্যাট ক্রেডিট পাবেন, রাইট? ইয়েস স্যার। তা এখানে যদি আপনি ইনপুট ভ্যাটটা ক্রেডিট পান, অর্থাৎ আউটপুট ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে সেটাকে বলা হয় ইনপুট ভ্যাট রিবেট। এই ধরনের যদি রিবেটের সুযোগ থাকে, হ্যাঁ ইনপুট ভ্যাট রিবেট আমি আবার আলোচনা করব। এই ধরনের রিবেটের সুযোগ থাকলে তাহলে ইনপুট ভ্যাটটা কিন্তু আপনার কস্টিং আসতেছে না, কারণ আপনি আউটপুট ভ্যাটের সাথে তো অ্যাডজাস্ট করে নিছেন। আর যদি এই ধরনের সুযোগ না থাকে, তাকে বলবো হচ্ছিল ই রিকভারেবল। এই দেখেন ভিএটি যেগুলো ই রিকভারেবল সেইগুলো কস্টিং এ আসবে। আর যদি ভিএটিটা রিকভার করা যায়, অর্থাৎ আউটপুট ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করা যায়, সেটাকে বলা হয় রিকভারেবল। রিকভারেবল হলে আপনার কস্টিং এ আসবে না, কারণ এটা তো আপনার কস্ট হচ্ছে না, আপনি আউটপুট ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছেন। আচ্ছা আমি ইনপুট ভ্যাট রিবেট আবার বুঝাবো, প্লিজ লিসেন টু মি। ধরেন আপনার এই অ্যাসেট ছাড়াও অন্য 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 আর একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আপনি যে র ম্যাটেরিয়াল কিনছেন, সেটাকে প্রসেস করে ফিনিশ গুড তৈরি করেন, প্রসেস করে ফিনিশ গুড তৈরি করে আপনি মার্কেটে সেল করেন। তা র ম্যাটেরিয়াল যখন কিনছেন, ধরে নিলাম এই অ্যাসেট না হয় এটা র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল তো ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, তাই না? ইনভেন্টরি অ্যাসেট না? তাই সেখানে আপনি 10 কোটি টাকার র ম্যাটেরিয়াল কিনছেন এবং কেনার সময় আপনি 15% ভ্যাট দিচ্ছেন, সেখানে যার কাছ থেকে কিনছেন তাকে দিয়ে দিচ্ছেন, সে অবশ্যই গভর্নমেন্ট এক্সচেকারে আবার দিয়ে দিবে। তাহলে আপনি 15% ভ্যাট কি হচ্ছে, আপনি ইনপুটে দিয়ে দিচ্ছেন, এটার নাম হলো ইনপুট ভ্যাট। কেনার সময় যে ভ্যাটটা দেওয়া হয় সেটার নাম হচ্ছিল ইনপুট ভিএটি। মনে থাকবে? এখন আসেন, আপনি বিক্রি করতে গেলেন যখন, এই ইনপুটটাকে প্রসেস করে আউটপুটে রূপান্তর করলেন, আউটপুটে রূপান্তর করে আপনি এই 10 কোটি টাকার মাল 20 কোটি টাকায় বিক্রি করতেছেন। বিক্রির সময় আপনি আবার কাস্টমারের কাছ থেকে 15% ভ্যাট নিয়ে নিচ্ছেন। 15% ভ্যাটে কত?
3 কোটি টাকা আসছে, এটাকে বলা হয় হলো আউটপুট ভ্যাট। এখন এই 3 কোটি টাকা তো গভর্নমেন্টের টাকা ভাই, আপনার টাকা না, গভর্নমেন্টকে আপনাকে দিয়ে দিতে হবে। এখন গভর্নমেন্ট বললো যে ভাই তুমি তো অলরেডি আমাকে 1.5 কোটি টাকা দিয়ে দিছো, এই 1.5 কোটি টাকা তুমি এই আউটপুট ভ্যাটের সাথে অ্যাডজাস্ট করতে পারবা। যদি এই ধরনের গভর্নমেন্ট সুযোগ দেয় তাহলে সেটার নাম হচ্ছে হলো ইনপুট ভ্যাট রিবেট। মনে থাকবে, সেটার নাম ইনপুট ভ্যাট রিবেট। যদি গভর্নমেন্ট এই ধরনের কোনো সুযোগ না দেয়, যদি বলে যে না তুমি যেটা ইনপুটে দিয়েছো ওটা ফরগন, তুমি কোনো এই আউটপুট ভ্যাটের সাথে রিবেট পাবা না, তাহলে ওটাকে বলা হলো ইরিকভারেবল ভিএটি। অর্থাৎ ইনপুটে আপনি যা দিচ্ছেন ওই ভিএটি আর আউটপুট ভ্যাটের সাথে রিবেট মানে অ্যাডজাস্ট করতে পারবেন না, তাহলে সেটাকে বলা হলো ইরিকভারেবল ভিএটি। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ওকে, তাহলে ভ্যাটটা যদি ইরিকভারেবল হয় তখন আমরা অ্যাসেটের কস্টিং এ নিয়ে আসবো, আদারওয়াইজ নিয়ে আসবো না। ওকে, আসেন এই কস্টগুলোর পরেও আরো কিছু কস্ট আছে যেগুলো আপনাদের এখানে ওইভাবে আলোচনা করেনি, ঠিক আছে, বাট পরীক্ষায় আসছে, আপনাদের গত বছরের পরীক্ষায় আসছে। এটা একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে কিন্তু ক্লাস নেওয়া যাবে না। Dear people, background, if you do have any background noise, please mute your speaker. আচ্ছা, আমি যেটা আলোচনা করছিলাম এবার হলো ডিসমেন্টেলিং কস্ট। Do you have any idea about dismantling cost? Have you ever heard the name? No, sir. No, নো sir. স্যার। Very simple. হ্যাঁ 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 বলেন। স্যার ডিসম্যান্টলিং কস্ট হলো আমার যখন নাকি অ্যাসেটটা ইউজ করা শেষ হয়ে যাবে, তো তখন যদি আমার এমন কোনো ইনস্ট্রাকশন থাকে যে আমার ওই অ্যাসেটটা গুলোকে ধ্বংস করে দিতে হবে, তাহলে ওইটার জন্য আমার যে কস্টিংটা অ্যারাইজ করবে সেটা ডিসম্যান্টলিং কস্ট। ফর এক্সাম্পল, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আপনার নাম কি? ফাতিমা সিদ্দিকা। হ্যাঁ, ফাতেমা সিদ্দিকা মানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে এবং তার এক্সপ্লেনেশন অ্যাবসলিউটলি কারেক্ট। যে ডিসমেন্টেলিং কস্ট হচ্ছে হলো আমি একটা অ্যাসেট ডিসমেন্টেল করে দিচ্ছি। ডিসমেন্টেল মানে ওটার যে এস্টিমেটেড লাইফ ছিল সেই লাইফ শেষে সেটাকে ডিসমেন্টেল করে ভেঙে চুড়ে পরিষ্কার করে অ্যাসেটের যে প্রিমিসেস ছিল বা ল্যান্ডটা ছিল সেই ল্যান্ডটা আমি ফ্রেশ ল্যান্ডে নিয়ে আসছি। তা এখন ওইটা ভাঙতে চুটতে এবং সেটাকে ডিসমেন্টেল করতেও তো একটা কস্ট হবে, তাই না? যেমন আপনার হাতিরঝিলে বিজিএমই যে টাওয়ার ছিল, ওই বিজিএমই টাওয়ারটা ভাঙতেও কিন্তু ডিসমেন্টেল করতেও আপনার কোটি কোটি টাকা খরচ হয়েছে। তাহলে ডিসমেন্টেলিং যে কস্টটা, এটা হচ্ছে একটা ফিউচার কস্ট। সাপোজ আপনি একটা গভর্নমেন্টের কাছ থেকে একটা ল্যান্ড লিজ নিছেন 20 বছরের জন্য। এখানে কি হবে? এখানে হচ্ছে হলো পাওয়ার প্ল্যান্ট হবে। পাওয়ার প্ল্যান্ট কোম্পানিটা হচ্ছিল জাপানিজ কোম্পানি, তারা আসছে বাংলাদেশে। তা পাওয়ার প্ল্যান্ট তো হিউজ ইকুইপমেন্ট থাকে, তাই না? বড় বড় ইকুইপমেন্ট থাকে। তা গভর্নমেন্টের কাছ থেকে সে 20 বছরের জন্য ল্যান্ড লিজ নিছে এবং গভর্নমেন্টকে সে বলল যে 20 বছর শেষে এখন যেমন প্লেন ল্যান্ড আছে, এই প্লেন ল্যান্ডে আমি রিটার্ন দিব। তাহলে যে সে হিউজ ইকুইপমেন্ট বসাচ্ছে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্ট 20 বছর শেষে কিন্তু ডিসমেন্টেল করতেও তার কোটি কোটি টাকা খরচ হবে, যেটা হচ্ছিল একটা ফিউচার কস্ট। যে কস্টটা আজকে যখন জাপানিজ কোম্পানিটা তার টোটাল যে প্লান্টের যে ভ্যালু যখন নির্ণয় করবে, তখন এই সকল কস্টের সাথে যেগুলো যেমন পারচেস প্রাইস, ডেলিভারি কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, শিপিং কস্ট, এইগুলোর সাথে এই ডিসমেন্টেলিং কস্টটাকেও সে কনসিডার করে টোটাল কস্ট নির্ধারণ করবে। তার ডিসমেন্টেলিং কস্টটা ডেফিনেটলি একটা ফিউচার কস্ট। এটা তো আর এই মুহূর্তে ইনকার করতেছে না, ইনকার করবে হচ্ছে হলো 20 বছর পরে বা 10 বছর পরে প্রজেক্টের লাইফ টাইম শেষে। তাহলে এই ফিউচার কস্টটাকে কি করতে হবে? আপনাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। আন্ডারস্টুড? ফিউচার কস্টটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। অর্থাৎ ধরে নিলাম আমি যে এই অ্যাসেটটা প্রকিউর করছি সবগুলো মিলে 10 কোটি টাকা হয়েছে, আর ডিসমেন্টেলিং কস্ট হবে হচ্ছে হলো আরো 3 কোটি টাকা, সেটা হলো 10 বছর পরে। এবং এই অ্যাসেটে যে অ্যাসেট এখানে এক্সাম্পল দিয়েছি, এই অ্যাসেটটা যদি কোনো
ফাইন্যান্সিং করতে হয়, অর্থাৎ কোম্পানি তো নিজের টাকাতে বিজনেস করে না, ব্যাংকের থেকে লোন নেয়, তাহলে কোম্পানি 9% ইন্টারেস্ট রেটে সে লোন পাবে। তাহলে এটাকে আমি ডিসকাউন্টিং ফ্যাক্টর ধরবো, বা ডিসকাউন্ট রেট যেটা। তাহলে এই 9% ডিসকাউন্ট রেট অ্যাপ্লাই করে আমি এই 3 কোটি টাকাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। ডিসমেন্টেলিং কস্ট প্রভিশন কিনা, রাইট, আনসার্টেন না, এখানে বলতে হবে যে এস্টিমেট। ডিসমেন্টেলিং কস্ট হচ্ছে একটা এস্টিমেট। এখানে একজন এখানে নাম উঠে না, কে চ্যাট করে, যাই হোক, এখানে একজন বলছেন যে স্যার ডিসমেন্টেলিং কস্ট এটা প্রভিশন হবে। ইয়েস, এটা প্রভিশন হবে, কারণ আপনি এটা এস্টিমেট করতেছেন। এটা কিন্তু মানে ইউ আর নট শিওর যে এক্স্যাক্টলি 3 কোটি টাকা 10 বছর পরে হবে। এটা আপনার একটা এস্টিমেট, তাই না? এটা আসলে একটা এস্টিমেট। দ্যাটস ওয়াই এস্টিমেট তো অবশ্যই একটা প্রভিশন, কারেক্ট, এবং এটা প্রভিশন করতে হবে। তাহলে আমি কি করব, এখানে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আমি ডেবিট করব, আর প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট হলো ক্রেডিট করব। তা যদি এখানে আমি ধরে নিই যে 10 বছর পরে আমার 3 কোটি টাকা হবে, তাহলে এই 3 কোটি টাকাকে কি করব, 10 ইয়ার্স এবং 9% দিয়ে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, রাইট? তা এখানে প্রেজেন্ট ভ্যালুতে যদি আমি নিয়ে আসি, তাহলে এটা দেখেন এখানে 12.67 মিলিয়ন আসে। এই যে দেখেন 30 মিলিয়ন ডিভাইডেড বাই 1.09 টু দি পাওয়ার 10। আরে প্রেজেন্ট ভ্যালু তো নিয়ে আসতে হবে, আপনারা ফাইন্যান্সে করছেন না? ফিউচারের একটা, হ্যাঁ ফিউচারের একটা অ্যামাউন্ট কিভাবে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন তাই না? তাহলে এই 12.67 মিলিয়ন এটাকে কি করতে হবে, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট ডেবিট করতে হবে, আর প্রভিশন ফর ডিসমেন্টেলিং কস্ট ক্রেডিট করতে হবে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। বুঝতে পারছেন? এইবার প্রত্যেক বছর কি করতে হবে, এই যে প্রভিশন করেছেন এই প্রভিশনটা তো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 10 বছর পরে এটা 30 মিলিয়ন হয়ে যাবে, তাই না? আপনার কনসেপ্টটা তো এটাই। জি স্যার। তাহলে ওটা ডিকমিশনিং করতে হবে, ডিকমিশনিং ফর ডিসমেন্টেলিং কস্ট। এই 12.67 মিলিয়নের উপর ডিকমিশনিং করতে হবে, এবং সেই ডিকমিশনিংটা কি হবে, আপনার ইনকাম স্টেটমেন্টে চলে যাবে প্রতি বছর, আর প্রভিশনটা বাড়তে থাকবে। অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট ডেবিট হবে আর প্রভিশনটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় প্রভিশনটা 30 মিলিয়নে চলে যাবে। আন্ডারস্টুড? অ্যাসেটে ক্যাপিটালাইজ হবে কিন্তু একবারই, আর এরপরে যা হবে যে ডিকমিশনিং চার্জ সেটা হচ্ছে হলো আপনার ইনকাম স্টেটমেন্টে চলে যাবে। ওকে ওকে, আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন। কেউ বুঝেন না এমন আছেন? ওকে, সবাই বুঝছে, না বুঝার কিছু না, এটা তো জাস্ট সিম্পল, ভেরি সিম্পল। বাট না জানা থাকলে তখন হচ্ছে আমরা বুঝতে পারি না। ওকে, এখন আসছেন পার্ট এক্সচেঞ্জ। আমরা জানি যে অনেক সময় একটা অ্যাসেট প্রকিউর করা হয় পুরাতন আর একটা অ্যাসেট দিয়ে, তার সাথে কিছু টাকা দিয়ে। এরকম কিন্তু আপনার এই যে ফ্রিজ, এসি, এই সকল ক্ষেত্রেও কিন্তু এমন হয় যে আপনি পুরাতন এসিটা দিয়ে দিচ্ছেন, সাথে আপনি কিছু টাকা দিয়ে দিচ্ছেন, কিছু টাকা না, ভালো একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে। পুরাতন এসি দেওয়ার কারণে আপনার যে নতুন এসিটা কিনবেন সেখান থেকে আপনার একটু কম নিবে, প্রাইসটা একটু কম নিবে। তাহলে এটা কি বলা হয়, পার্ট এক্সচেঞ্জ, তাই না? আপনি ওল্ড যে অ্যাসেটটা ছিল সেটা দিয়ে এক্সচেঞ্জ করছেন। যেমন আমি আমার গাড়ির চাকা চেঞ্জ করছি, গাড়ির চাকা প্লাস যে রিংটা থাকে চাকার সাথে, তা আগের যে চাকা ছিল, রিং ছিল, ওইটা দিয়ে দিয়েছি আর নতুনটা নিয়েছি। এরপর ফলে আমার কাছ থেকে প্রাইস অনেক কম নিছে, কারণ আগের গুলো আমি দিয়ে দিয়েছি। এটা কি পার্ট এক্সচেঞ্জ বলছি আমি, তাই না? তাহলে পার্ট এক্সচেঞ্জ হলে সেটা জার্নাল এন্ট্রি কিভাবে হবে, এটা আপনারা খুব ভালো করে জানেন যে নতুন যে অ্যাসেটটা আসতেছে সেটা ডেবিট হবে, আর পুরাতন যে অ্যাসেটটা থাকবে সেটা ক্রেডিট হবে, আর সাথে সাথে যে ক্যাশ থাকবে সেই ক্যাশ ক্রেডিট হবে, তাই না?
ভেরি সিম্পল। এখানে যেমন একটা ভ্যানের কস্ট ছিল 25,000, ঠিক আছে, পার্ট এক্সচেঞ্জ করা হয়েছে এত, আর ডিলারকে পেমেন্ট করা হয়েছে 15,000। তাহলে যে ওল্ড যে এইটা ছিল সেটার দাম ছিল কত ধরছে, 10,000 টাকা। তাহলে এটা হচ্ছিল ক্রেডিট হয়ে যাবে, আর এটা হচ্ছিল ডেবিট হবে, আর এই 15,000 ক্যাশ ক্রেডিট হবে, তাই না? আসবে। এইবার আসেন ইউজফুল লাইফ। একজন বলছিলেন যে স্যার ইউজফুল লাইফ কি? এটা আপনারা এখানে মেজরিটি পার্টিসিপেন্টই জানেন যে একটা অ্যাসেটের ইউজফুল লাইফ কি। একটা অ্যাসেটের ইউজফুল লাইফ কিন্তু একটা এস্টিমেটেড টাইম, তাই না? ফর এক্সাম্পল আপনি একটা মেশিনারি কিনছেন বা গাড়ি কিনছেন, এই গাড়ির এস্টিমেটেড লাইফ হলো 15 বছর ধরে নিলাম আপনার এন্টিটির জন্য, বা এই মেশিনারির এস্টিমেটেড লাইফ হলো 15 বছর। তাহলে এই 15 বছর হচ্ছিল আপনার ইউজফুল লাইফ। হ্যাঁ, এখন কোনো কোশ্চেন থাকলে প্লিজ আস্ক মি। হ্যালো, কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? তাহলে ইউজফুল লাইফটা যদি আরেকটু, হ্যাঁ 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 স্যার ইউজফুল লাইফটা যদি আরেকটু বলতেন তাহলে ভালো হ্যাঁ, হতো আরেকটু স্যার। বলবো অবশ্যই। আচ্ছা, ইউজফুল লাইফ। ইউজফুল লাইফটা কি? যে একটা অ্যাসেট আপনি কতদিন ইউজ করতে পারবেন সেই লাইফ টাইমটা। একটা অ্যাসেট আপনি কতদিন ইউজ করতে পারবেন সেই লাইফ টাইম। ধরেন এখানে একটা মেশিনারি, ঠিক আছে, একটা মেশিনারি এস্টিমেটেড লাইফ আমি ধরলাম 15 ইয়ার্স। তার মানে কি 15 ইয়ার্স এই মেশিনারিটা ইউজ করা যাবে, তাই না? আপনি এস্টিমেটেড Yes, করে sir. দিয়েছেন যে এই 15 ইয়ার্স হলো আপনার ইউজফুল লাইফ। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ওকে, এটাকে ইকোনমিক্স লাইফ বলে, রাইট? ইকোনমিক্স লাইফ, এই যে দ্য এস্টিমেটেড ইকোনমিক্স লাইফ। ইকোনমিক্স লাইফ তো অবশ্যই এস্টিমেটেড হয়। এখন আসেন ডেপ্রিসিয়েশন। আপনাদের পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কি? ডেপ্রিসিয়েশন ইজ এরকম দিয়ে 4টা হয়তো অপশন দিয়ে দিল, তো বলতে পারবেন ডেপ্রিসিয়েশন কি, কিভাবে ডিফাইন করবেন? সিস্টেমেটিক অ্যালোকেশন অফ কস্ট অফ অ্যাসেট, তাই না? একটা অ্যাসেটের কস্টের সিস্টেমেটিক অ্যালোকেশন বিভিন্ন ইয়ারের ভিতর, এই ইউজফুল লাইফের ভিতর, যে ইউজফুল লাইফ অ্যাসেটের, এই ইউজফুল লাইফের ভিতর যে অ্যাসেটের কস্টটা, এটা সিস্টেমেটিক অ্যালোকেশন, রাইট? Systematic allocation of cost or valuation of an asset lets its residual value over its useful life. তার মানে ইউজফুল লাইফের ভিতর অ্যাসেটের কস্টের যে সিস্টেমেটিক অ্যালোকেশন, সেটাই আসলে ডেপ্রিসিয়েশন। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে 15 ইয়ার্স মেশিনারির ভ্যালু ধরে নিলাম আমি হলো 100 মিলিয়ন। এই 100 মিলিয়ন আপনি 15 ইয়ার্সের ভিতর অ্যালোকেট করে দেবেন, এবং ধরেন এখানে আসলো রেসিডুয়াল ভ্যালু আসলো 10 মিলিয়ন। অর্থাৎ 15 বছর পরে অ্যাসেটটা আপনি 1 কোটি টাকায় আরো সেল করে দিতে পারবেন, কারণ অ্যাসেটের লোহা লক্ষর থাকবে, বা ওই অ্যাসেটটা অন্যের কাছে সেল করে দিলে সে আবার রিফাইন করে রিপেয়ার করে হয়তো অন্য জায়গায় বিক্রি করবে, এরকম। তা সুতরাং এখানে আপনার একটা রেসিডুয়াল ভ্যালু থাকতে পারে। রেসিডুয়াল ভ্যালু হলো 15 বছর ব্যবহার করার পরে যে ভ্যালুতে বিক্রি করা যাবে, সেটাই হলো রেসিডুয়াল ভ্যালু। ওকে, তাহলে এই রেসিডুয়াল ভ্যালু বাদ দেওয়ার পরে কত থাকতেছে? 90 মিলিয়ন থাকতেছে, তাই না? এই 90 মিলিয়ন হলো আপনাকে ভাগ করে দিতে হবে হলো 15 বছরের ভিতর। রাইট, এটাই হচ্ছিল ইয়ারলি ডেপ্রিসিয়েশন আপনার। 6 মিলিয়ন হচ্ছিল আপনার প্রত্যেক ইয়ারে ডেপ্রিসিয়েশন।
যদি আপনি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড ধরেন তাহলে হচ্ছে হলো আপনার প্রত্যেক ইয়ারে আপনার 6 মিলিয়ন করে ডেপ্রিসিয়েশন হবে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। Yes, sir. ডেপ্রিসিয়েশন প্রতি বছর কত হবে? 6 মিলিয়ন করে। এগুলো আপনারা জানেন, সবাই জানেন, এগুলো ভেরি সিম্পল। ওকে, তাহলে ডেপ্রিসিয়েশনটা কি? সিস্টেমেটিক অ্যালোকেশন অফ কস্ট অফ অ্যান অ্যাসেট লেস ইটস রেসিডুয়াল ভ্যালু ওভার ইটস ইউজফুল লাইফ। এই যে আপনি যেভাবে ক্যালকুলেশন করলেন সেটাই ডেফিনেশনে লিখবেন, যে একটা অ্যাসেটের কস্টের সিস্টেমেটিক অ্যালোকেশন মানে এই যে 15 বছরের ভিতরে অ্যালোকেশন, সেটা হচ্ছে হলো রেসিডুয়াল ভ্যালু বাদ দেওয়ার পরে, তাই না? মনে রাখবেন স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন হলে আপনি রেসিডুয়াল ভ্যালু বাদ দেবেন, কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স মেথড হলে সেই ক্ষেত্রে রেসিডুয়াল ভ্যালু কনসিডারেশনে আসবে না। ওকে, রেসিডুয়াল ভ্যালু কি অলরেডি ডিসকাস হয়ে গেছে। এনি কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে রেসিডুয়াল ভ্যালু নিয়ে? নো স্যার। নো স্যার। নেই। ওকে, রেসিডুয়াল ভ্যালু কি আমরা জানি। অবজেক্টিভ অফ ডেপ্রিসিয়েশনের অবজেক্টিভ কি? যে আপনার কস্টটাকে সিস্টেমেটিক অ্যালোকেট করে দেয়া, তাই না? এবং আপনার একটা অ্যাসেটের রাইট প্রফিট ডিটারমিনেশনের জন্য ডেপ্রিসিয়েশন অবশ্যই প্রয়োজন, কারণ ডেপ্রিসিয়েশন আপনি যদি কনসিডার না করেন তাহলে প্রফিট কতটুকু হচ্ছে এটা তো আপনি বুঝতে পারবেন না, কারণ অ্যাসেট তো আপনি কিনছেন, তাই না? সেই অ্যাসেটের যখন ব্যবহার করা শুরু করবেন সেটা তো আর সেই ভ্যালু থাকবে না, সেই ভ্যালু কমতে থাকবে। ওকে, এখন আসেন অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হচ্ছিল একটা এস্টিমেট, তাই না? অ্যাকাউন্টিং এস্টিমেট। একটু আগে আমরা দেখেছি যে এখানে 15 ইয়ার্স ধরেছিলাম, তাহলে এটা কি এস্টিমেটেড লাইফ। সুতরাং ডেপ্রিসিয়েশন হচ্ছিল একটা এস্টিমেট। তা এস্টিমেট চেঞ্জ হলে সেটা আমরা সবসময় প্রসপেক্টিভলি দিব, রাইট? অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হলে, এগুলো একটু পরে পড়াবো আপনাদের, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি এরর অ্যান্ড এস্টিমেট IAS 8। যদি কখনো এস্টিমেট চেঞ্জ হয়, ধরেন আপনি আগে ধরছিলেন 15 বছর ধরছিলেন, কিন্তু পরবর্তীতে দেখলেন যে না অ্যাসেটের অবস্থা ভালো না, এটা কমাই দিলেন, এটা 15 জায়গায় 10 বছর নিয়ে আসলেন, তাহলে কি করলেন? আপনি এস্টিমেটটা চেঞ্জ করলেন। এই এস্টিমেট চেঞ্জ হলে আপনাকে প্রসপেক্টিভলি ইম্প্যাক্ট দিতে হবে, নট রিট্রোস্পেক্টিভ। যে না আপনি আগে তো 15 বছর ধরছিলেন, তাহলে এখন 10 বছর যদি আপনি চেঞ্জ করেন তাহলে প্রথম শুরু থেকে আপনাকে ওইটা 10 বছর বিবেচনা করতে হবে, এরকম না। যে ডেটে আপনি ডিসিশনটা নিয়েছেন ওই ডেট থেকে আপনার অ্যাপ্লিকেবল হবে। আন্ডারস্টুড? জি স্যার। তো এখানে সেটাই আলোচনা করছে যে অ্যাকাউন্টিং কনসেপ্ট এবং ডেপ্রিসিয়েশন হচ্ছে হলো একটা এস্টিমেট। যদি এস্টিমেট চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আপনার প্রসপেক্টিভলি আপনার এর ইম্প্যাক্ট হবে। এবং এই ডেপ্রিসিয়েশন আপনার যে রেটটা, সেই রেটটা কিন্তু আপনাকে কনসিস্টেন্টলি ইউজ করতে হবে। এমন না একবার আপনি করছেন, 1 বছর করছেন স্ট্রেট লাইন মেথডে, পরবর্তী বছরে যে আপনি কি করছেন ডিক্লাইনিং ব্যালেন্স মেথড করছেন, না এরকম পারবেন না। আপনি কোনো বছরে স্ট্রেট লাইন করলে পরের বছরগুলো স্ট্রেট লাইনই করতে হবে। যদি কখনো চেঞ্জ হয়, চেঞ্জ যদি করেন সেটা একবারই হবে, এমন না যে এক বছর আপনি এক একটা ইউজ করবেন, নো, এরকম পারবেন না করতে। কনসিস্টেন্টলি আপনাকে ইউজ করতে হবে। ডেপ্রিসিয়েশন যে এস্টিমেট যে পলিসি, যে এস্টিমেটটা থাকবে সেই এস্টিমেটটা আপনাকে কনসিস্টেন্টলি ইউজ করতে হবে। এই যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন কিভাবে? ভেরি সিম্পল ক্যালকুলেশন। আপনার টোটাল অ্যাসেটের কস্ট থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দেবেন। রেসিডুয়াল ভ্যালু বাদ দিলে যেটা থাকে সেটাকে ভাগ করবেন হচ্ছে হলো এস্টিমেটেড লাইফ দিয়ে, তাহলে আপনার ডেপ্রিসিয়েশন হয়ে গেল। এটা হলো ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, তাই না? ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, টোটাল ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। এই সেই টোটাল ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টকে এস্টিমেটেড লাইফ দিয়ে ভাগ করলেই
আপনি ডেপ্রিসিয়েশন পেয়ে যাবেন। এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডে। এখন যদি আপনি ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে যান সেই ক্ষেত্রে আর আবার এইভাবে করা লাগবে না, সেই ক্ষেত্রে রেসিডুয়াল ভ্যালু কনসিডারেশনে আসবে না। ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আপনার রেট দিয়ে আপনাকে এই করতে হবে, তাই না? এটা যেটা করলাম আমরা স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন মেথড। তাই না? এটা যদি আমি ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে যাই এবং আমি ধরেন এখানে রেট ধরলাম, তখন আর এই ইয়ার কে কনসিডার করবো না, আমি রেট ধরে নিলাম এখানে হলো 15%। তাহলে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড অনুযায়ী 15%-এ তাহলে আমি কি করব, এই 100 মিলিয়নকে ইনটু 15%, 15 মিলিয়ন হচ্ছিল প্রথম বছরের ডেপ্রিসিয়েশন। পরের বছরে যে এই 100 মিলিয়নের থেকে 15 বাদ চলে যাবে, যা থাকবে ওইটার উপর আপনার ডেপ্রিসিয়েশন রেট হবে, তাই না? এটা হচ্ছিল এইভাবে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে এইভাবে করে, আপনারা জানেন। তারপর জাস্ট আবার আলোচনা করা একটু, ইনটু 0.15, রাইট? তাহলে প্রথম বছর আপনার ফার্স্ট ইয়ারে 15 মিলিয়ন হলো, পরের বছরে এটা 12 মিলিয়ন, 12 পয়েন্ট সামথিং হবে। এর পরের বছরে আবার এই 85 এর থেকে 12.75 বাদ দেওয়ার পরে যা থাকবে ওইটার উপর 15% হবে। এইভাবে করে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে প্রতি বছর ডিক্লাইন করবে। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছিলেন, আসাদুজ্জামান। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এরকম যে স্ট্রেট লাইনের যে ব্যালেন্স যে ডেপ্রিসিয়েশনটা আসে, আমরা ফাইন্যান্সের ক্ষেত্র বিশেষ এমনটা করছি যে ডিক্লাইনিং ব্যালেন্সে সেটারই ডাবল করে দিই আমরা, যদিও সেটা 100% অ্যাকুরেট হয় না। অ্যাকাউন্টিং এর বেলায় কি সেটা সম্ভব বা সেটা অ্যাকসেপ্টেবল হবে? না না না, অ্যাকসেপ্টেবল হবে না। অ্যাকাউন্টিং এর বেলায় আপনাকে এইভাবে করতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে রিডিউসিং ব্যালেন্স মেথড বলে, রাইট? একজন বলছে স্যার এটা রিডিউসিং ব্যালেন্স মেথড কিনা। হ্যাঁ, রিডিউসিং ব্যালেন্স মেথড বলে এটাকে, সেম। তাহলে রিডিউসিং ব্যালেন্স মেথড বলেন আর ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বলেন, সেমই। আমরা কি করব, প্রথম বছরে হলো ইয়ার 1, ইয়ার 1, এটা হলো ইয়ার 2, তাই না? এরপর ইয়ার 3, ইয়ার 4 এইভাবে বেরোবে। এটা কি মেথড? এটা হলো রিডিউসিং ব্যালেন্স মেথড, তাই না? রিডিউসিং, ওকে। এগুলো মোটামুটি ইজি, আপনারা মোটামুটি পারবেন এগুলো আসলে পরীক্ষায়। এই যে এটা কিভাবে মানে কস্টের থেকে কিভাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ক্যারিং অ্যামাউন্ট বের করতে হয়। তাহলে ক্যারিং অ্যামাউন্টটা কি? ক্যারিং অ্যামাউন্ট হচ্ছিল কস্টের থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে। যেমন আমি 2 বছর পরে যদি রিডিউসিং ব্যালেন্স মেথড অনুযায়ী এই অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট বের করতে যাই, তাহলে সেটা কিভাবে বের করব? এই 100 মিলিয়ন থেকে আমি বাদ দেব এই 15 মিলিয়ন প্রথম বছরেরটা এবং দ্বিতীয় আবার বাদ দেব দ্বিতীয় বছরেরটা। এই বাদ দেওয়ার পরে 72.25 মিলিয়ন, এটাকে বলা হয় আসলে ক্যারিং অ্যামাউন্ট, তাই না? ইয়েস, মনে থাকবে এইগুলো, এই দুটো মিলে কি বলা হয়? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাই না? দুটো মিলে যেটা হবে সেটা অ্যাকুমুলেটেড, মানে 2 বছরে অ্যাকুমুলেট করলে যা হয়। তাহলে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি আমি কস্টের থেকে বাদ দিই, তাহলেই হচ্ছে আমার কি বেরোবে? ক্যারিং অ্যামাউন্ট বেরোবে। আন্ডারস্টুড? Yes, sir. carrying amount is like book value, is it true? নট এক্স্যাক্টলি। একেবারে আপনি এক্স্যাক্টলি বলতে পারেন না। বুক ভ্যালু হলো একটা অ্যাসেটের বুক ভ্যালুটা আপনার কিন্তু কখনো চেঞ্জ হয় না। আপনি কিন্তু এই অ্যাসেটটা 100 মিলিয়নই সবসময় আপনার রেকর্ডে রাখবেন, তার সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিবেন, তাহলে বুক ভ্যালু কিন্তু আপনার 100 মিলিয়নই। ওকে স্যার, থ্যাংক ইউ। বুঝছেন? ইয়েস স্যার। মানে আপনি কিন্তু অ্যাসেটটা সবসময় 100 মিলিয়নই দেখাবেন, সাথে অ্যাকুমুলেটেড ওই অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ওখান থেকে বাদ দিবেন।
ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। মেথড অফ ডেপ্রিসিয়েশন, রিডিউসিং ব্যালেন্স মেথড, স্ট্রেট লাইন মেথড একটু আগে আলোচনা করলাম। মান্থলি ডেপ্রিসিয়েশন এটা কিভাবে বের করতে হবে, এটা তো ভেরি সিম্পল। ওই ইয়ারলি যেভাবে বের করি ওইটাই মান্থে তখন কনসিডার হবে। ইয়ারের পরিবর্তে মান্থে নিয়ে যাব সেটা আমরা। যদি আমি 10 বছর ধরি তাহলে 10 বছরে যদি মান্থে নিয়ে যাই তখন আর 10 হবে না, 10 × 12, রাইট? আচ্ছা, এরপরে ইম্পেয়ারমেন্ট, অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। ইম্পেয়ারমেন্ট, অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট, অ্যাসেট কখন ইম্পেয়ার হবে? তারপর আমরা রিভ্যালুয়েশন করব আমরা। impairment of সাউন্ড অডিবল? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? Yes, sir. ইয়েস স্যার, শোনা যাচ্ছে। না, আমার এখানে স্ক্রিনে ইন্টারনেট ইনস্টেবল দেখাচ্ছে, বুঝছেন? ইনস্টেবল দেখাচ্ছে, এই জন্য আমি মানে ভাবলাম যে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা যাক, শুনতে স্যার পাচ্ছেন মাঝে আপনারা মধ্যে clear? কথা কেটে আসছে যখন ইনস্টেবল দেখায়। আচ্ছা আচ্ছা, না ওটা আমি বুঝতে পেরেছি, এই জন্যই তো আপনাদের কাছে শুনলাম যে ইন্টারনেট, আমার অল্টারনেটিভ ইন্টারনেট থাকে সবসময়। যাই হোক, অফ অ্যাসেট, অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট কখন হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা এরিয়া। একটা অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট কখন হবে, অথবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারি হোয়াট ইজ ইম্পেয়ারমেন্ট। একটা অ্যাসেটের যখন ক্যারিং অ্যামাউন্ট, যখন একটা অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট তার রিকভারেবল অ্যামাউন্ট থেকে বেশি হবে, তখন হচ্ছে অ্যাসেটটা ইম্পেয়ারমেন্ট করতে হবে। ইফ দ্য ক্যারিং অ্যামাউন্ট of an asset is greater than its recoverable amount. If the carrying amount of an asset is greater than its recoverable amount, the asset should be impaired. কোন একটা অ্যাসেটের যদি ক্যারিং অ্যামাউন্ট রিকভারেবল অ্যামাউন্ট থেকে বেশি হয়, তাহলে অ্যাসেটটা কি করতে হবে, ইম্পেয়ারমেন্ট করতে হবে অ্যাসেটটা। রিকভারেবল অ্যামাউন্ট, আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন স্যার রিকভারেবল অ্যামাউন্ট কি? রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে হলো ক্যারিং অ্যামাউন্ট, তো আপনারা জানেন তাই না? ক্যারিং অ্যামাউন্ট কিভাবে বের করা হয়? ক্যারিং অ্যামাউন্ট কস্ট থেকে, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাই না? কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে হচ্ছিল ক্যারিং অ্যামাউন্ট বের হয়। আর এবার হচ্ছিল রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে হলো একটা অ্যাসেটের রিকভারেবল অ্যামাউন্ট মানে কি, ওই অ্যাসেটটা বিক্রি করে হোক অথবা ব্যবহার করে হোক আপনি কত টাকা রিকভার করতে পারবেন, তাই না? কত টাকার ইকোনমিক বেনিফিট পাবেন সেটা। Higher of
higher of fair value less cost to sell. আরেকটা হলো ভ্যালু ইন ইউজ। সরি, হ্যালো, সরি আমি একটু ইন্টারাপশন হয়ে যাচ্ছে। Yes, sir. শুনছি। আমি একটু ব্রেক নিচ্ছি, মানে জাস্ট 30 সেকেন্ডস এর। হ্যাঁ, সরি। জি স্যার, জি স্যার। সরি, একজন বলছেন যে স্যার আই হ্যাভ এ কোশ্চেন, হোয়াট ইজ ইম্পেয়ারমেন্ট অ্যাকচুয়ালি? ওকে, আমি এক্সপ্লেইন এগেইন। ভ্যালু ইন ইউজ, ইম্পেয়ারমেন্ট কখন হবে? যখন একটা অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্টটা তার ওই অ্যাসেটের রিকভারেবল অ্যামাউন্ট থেকে বেশি হবে, তখন হচ্ছে অ্যাসেটটা ইম্পেয়ারমেন্ট হবে, তাই না? এখন নাও কোশ্চেন হচ্ছে হলো এই রিকভারেবল অ্যামাউন্টটা কি? রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে হলো হায়ার অফ, এই যে ইট ইজ হায়ার অফ ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল অ্যান্ড ভ্যালু ইন ইউজ, মানে এই দুটার ভিতর যেটা বেশি হবে সেটা হচ্ছে হলো আপনার রিকভারেবল অ্যামাউন্ট। এখন ফেয়ার ভ্যালুটা কি? ফেয়ার ভ্যালু হচ্ছে হলো অ্যাসেটটা এখন মার্কেটে সেল করে কত টাকা আপনি পাবেন, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু। আন্ডারস্টুড? তো এখন আপনি সেল করলেন না, অ্যাসেটটা সেল না করে আপনি ব্যবহার করলেন, তাহলে ব্যবহার করলে আপনি কত টাকা ইকোনমিক্স বেনিফিট পাবেন, সেটা হচ্ছে ভ্যালু ইন ইউজ। তাহলে ভ্যালু ইন ইউজটা কি? ভ্যালু ইন ইউজ হচ্ছে হলো প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ইকোনমিক্স বেনিফিট। বেনিফিট একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন একটা অ্যাসেট হচ্ছে হলো এই মুহূর্তে আপনার ক্যারিং অ্যামাউন্ট আছে অ্যাসেটের, সংক্ষেপে লিখি, ক্যারিং অ্যামাউন্ট আছে, কস্ট ছিল হচ্ছে হলো 100 মিলিয়ন। এর থেকে আপনি কি করছেন? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 40 মিলিয়ন। তাহলে ক্যারিং অ্যামাউন্ট কত হলো? 60 মিলিয়ন, তাই না? 60 মিলিয়ন হচ্ছিল আপনার ক্যারিং অ্যামাউন্ট একটা অ্যাসেটের। এখন আসেন, এই অ্যাসেটটা যদি বাজারে বিক্রি করে দেন, মার্কেটে সেল করে দিলেন, সেল করে দিলে আপনি পাবেন হচ্ছে হলো, ফর এক্সাম্পল আপনি 45 মিলিয়ন পাবেন, মানে ফেয়ার ভ্যালু ফেয়ার ভ্যালু হলো 50 মিলিয়ন, আর মার্কেটে সেল করতে গেলে কিছু কস্ট ইনকার করবে, সেই কস্টটা হচ্ছে হলো 5 মিলিয়ন। তাহলে আপনার কত পেলেন? আপনি 45 মিলিয়ন পেলেন। 45 মিলিয়ন, কারেক্ট? 45 মিলিয়ন। ইয়েস স্যার। এখন আপনার কাছে দুইটা অপশন আছে, আপনি বাজারে বিক্রি করে দিতে পারেন, আর একটা হচ্ছে ব্যবহার করবেন। অ্যাসেটের যত এস্টিমেটেড লাইফ আছে সেই এস্টিমেটেড লাইফ দিয়ে আপনি অ্যাসেটটা ব্যবহার করবেন। তাহলে এই অ্যাসেটটা যদি ব্যবহার করেন, আপনি 10 বছর ব্যবহার করতে পারবেন, এবং 10 বছরে বিভিন্ন ইয়ারে আপনি ইকোনমিক্স বেনিফিট এক এক রকম পাবেন।
সেই ইকোনমিক্স বেনিফিট গুলোকে কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। 10 বছরের ইকোনমিক্স বেনিফিটটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে, সেটাকে বলা হয় হলো ভ্যালু ইন ইউজ। ভ্যালু ইন ইউজ হচ্ছিল ভ্যালু ইন ইউজ, ধরে নিলাম ভ্যালু ইন ইউজ এখানে 52 মিলিয়ন, তাহলে আপনার রিকভারেবল অ্যামাউন্ট কত হবে অ্যাসেটের? 52 মিলিয়ন। অফকোর্স 52 মিলিয়ন হচ্ছিল, 52 মিলিয়ন হচ্ছিল রিকভারেবল অ্যামাউন্ট হবে, তাই না? তাহলে এই রিকভারেবল অ্যামাউন্ট কি অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট থেকে বেশি হয়ে গেছে না কম কম আছে? হ্যালো, বেশি হয়ে গেছে। স্যার কম আছে। কম আছে স্যার। কম আছে স্যার। কম আছে, তাই না? তা যেহেতু রিকভারেবল অ্যামাউন্টটা ক্যারিং অ্যামাউন্ট থেকে কম, তার মানে রিকভারেবল অ্যামাউন্টটা হচ্ছিল, সরি ক্যারিং অ্যামাউন্টটা হচ্ছিল রিকভারেবল অ্যামাউন্টটার থেকে বেশি। সুতরাং অ্যাসেটটা কি করতে হবে, ইম্পেয়ারমেন্ট করতে হবে। এখন কত টাকা ইম্পেয়ারমেন্ট করবেন? তাহলে ইম্পেয়ারমেন্ট হবে কত টাকা? যত টাকা বেশি আছে সেত টাকা ইম্পেয়ারমেন্ট। ক্যারিং অ্যামাউন্ট কত ছিল? 60 মিলিয়ন। তাহলে 60 মিলিয়ন মাইনাস এই 52 মিলিয়ন, রাইট? সুতরাং কত টাকা ইম্পেয়ারমেন্ট? 8 মিলিয়ন। 8 মিলিয়ন হচ্ছিল আমার ইম্পেয়ারমেন্ট হবে। আন্ডারস্টুড? বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের সাউন্ড একটু স্লো হয়ে গেছে, আমার সাউন্ড কি ভালো শোনা যাচ্ছে? কেটে কেটে আসছে স্যার মাঝে মধ্যে। এর মধ্যে ক্যাটাগরি স্যার। হ্যালো হ্যালো, ইয়েস স্যার। শুনতে পাচ্ছি। স্যার ইয়েস স্যার শোনা যাচ্ছে। আরেকবার কি একটু বলা যাবে? ইয়েস স্যার। হ্যাঁ অবশ্যই আরেকবার বলা যাবে না। দেখেন আপনাদের, হ্যালো, ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে মিউট করে রাখতে হবে। আপনাদের বইতে এত ডিটেলস নাই, কিন্তু আমি শিখাই, একটু ডিটেলস শিখাই, যাতে আপনারা এর নেক্সট লেভেলগুলোতে এগুলা আপনাদের কাছে খুব ইজি লাগে। আপনাদের বইতে আছে কি জানেন? আপনাদের বইতে আছে ক্যারিং অ্যামাউন্ট আছে আর এই ফেয়ার ভ্যালু আছে। অর্থাৎ একটা অ্যাসেট আপনি যেটা আপনার বুকস অফ অ্যাকাউন্টসে যেটা দেখাচ্ছেন, এই মুহূর্তে যদি ওই অ্যাসেটটা বিক্রি করে দেন বা মার্কেটে, তাহলে সেই টাকা আপনি পাবেন না। এরকম যদি সিচুয়েশন হয় তাহলেই আপনার ইম্পেয়ারমেন্ট দেখাচ্ছে। স্যার উদাহরণটা যদি আরেকবার প্রথম থেকে প্রথম থেকে বলবো আবার। ধরেন এই যে একটা অ্যাসেট, এটা ধরেন আমার মোবাইলে একটা অ্যাসেট, রাইট? দেখা যাচ্ছে কিনা জানি না, এটা একটা অ্যাসেট। ধরেন এই মোবাইলটা হচ্ছিল 1 লক্ষ টাকা দিয়ে কিনছি ফর এক্সাম্পল, যদিও এত দামি মোবাইল না। আচ্ছা, এখন এই মোবাইলটার এস্টিমেটেড লাইফ হচ্ছিল 10 বছর। 3 বছর পরে স্বাভাবিকভাবে আপনার মোবাইলটার দাম হওয়া উচিত হচ্ছিল 70,000 টাকা, তাই না? কিন্তু মার্কেটে এখন যদি সেল করি আমি পাবো হচ্ছিল 30,000 টাকা। তার মানে কি, আমি 70,000 টাকা তো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারবো না। তখন কি হবে, আমার যে ক্যারিং অ্যামাউন্টটা আমার রিকভারেবল অ্যামাউন্ট, অর্থাৎ মার্কেটে সেল করে আমি রিকভার করতে পারছি কত টাকা, সেইটার থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে যতটুকু বেশি হবে সেতটুকু হচ্ছিল আমার ইম্পেয়ারমেন্ট। এখন কি বুঝতে পারছেন? এই মোবাইলটা মার্কেটে সেল করে কত টাকা পাবো, আমি 30,000 টাকা পাবো। হয়রাজ আমার বইতে কত টাকা দেখায় রাখছি, আমি 70,000 টাকা দেখায় রাখছি। তাহলে এই 40,000 টাকা আমাকে কি করতে হবে, ইম্পেয়ারমেন্ট চার্জ করতে হবে। তা এটা রিকভারেবল অ্যামাউন্ট হিসাব করার দুই ধরনের আছে। একটা হচ্ছিল এটার ফেয়ার ভ্যালু দেখতে হবে, আরটা হচ্ছিল ভ্যালু ইন ইউজ। ফেয়ার ভ্যালু হচ্ছিল মার্কেটে সেল করে যে 30,000 টাকা পাবো, সেটা হলো ফেয়ার ভ্যালু। বুঝতে পারছেন? ধরেন আমি 35,000 টাকা পাবো, আর যে মার্কেটে সেল করব সেই মার্কেটে 5,000 টাকা দেওয়া লাগবে তাদের। আমি ফর এক্সাম্পল বিক্রয়.com এর মাধ্যমে সেল করলাম। এখন বিক্রয়.com আমি যার কাছে সেল করলাম তার কাছে 35,000 টাকা দিলাম, সেল করছি, কিন্তু 5,000 টাকা আমাকে বিক্রয়.com কে দিতে হয়েছে। তাহলে আমি পাচ্ছি কত, 30,000 টাকা পাচ্ছি। তাহলে এটাকে বলা হয়েছিল ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। বুঝতে পারছেন?
Yes, sir. ফেয়ার ভ্যালু হচ্ছিল 35,000 টাকা, কিন্তু সেল করতে আমার 5,000 টাকা খরচ হচ্ছে। আচ্ছা এখন আসেন, আমি মোবাইলটা সেল করব না, মোবাইলটা হলো ব্যবহার করব আরো 7 বছর ব্যবহার করব। 7 বছর ব্যবহার করলে আমি ইকোনমিক বেনিফিট কত টাকা পাবো সেটা আমাকে নির্ধারণ করতে হবে। তো আমি ধরে নিলাম প্রথম বছরে 10,000 টাকা পাবো, তারপরের বছরে 4,000 টাকা, তারপরের বছরে 3,000 টাকা, তারপরের বছরে 2,000 টাকা, তারপরের বছরে 1,000 টাকা, এইভাবে করে পাবো। তো এইগুলোতে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলে যে অ্যামাউন্টটা আসে সেটা হলো ভ্যালু ইন ইউজ। তা সেই ভ্যালু ইন ইউজ আমি ধরে নিলাম হচ্ছে হলো 50,000 টাকা। তাহলে আমার ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল বড় না ভ্যালু ইন ইউজ বড় হচ্ছে? ডেফিনেটলি ভ্যালু ইন ইউজ বড় হচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে না? ভ্যালু ইন ইউজটা বড় হচ্ছে। তাহলে আমার রিকভারেবল অ্যামাউন্টটা হবে হলো ভ্যালু ইন ইউজ, যেটা সেটাই আমার রিকভারেবল অ্যামাউন্ট হবে। তখন আমি ইম্পেয়ারমেন্ট কত টাকা চার্জ করব? ওই 70,000 টাকা মাইনাস আমার যে রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল অ্যামাউন্টটা কি? এই যে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এন্ড ভ্যালু ইন ইউজ হুইচএভার ইজ হায়ার। তাহলে হায়ার হচ্ছিল 50,000 টাকা। তাহলে আমি 70,000 টাকা থেকে 50,000 টাকা মাইনাস দেবো, তাহলে কত পেলাম আমি? 20,000 টাকা। এই 20,000 টাকায় আমার ইম্পেয়ারমেন্ট হবে। এখন কি বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? Yes, sir. স্যার আচ্ছা, তা এটা হচ্ছিল আমি আইডিয়াল সিনারিও দিয়ে আপনাদের বুঝালাম। পরীক্ষায় আপনার বিভিন্ন ভাবে থাকতে পারে। পরীক্ষায় ইউজুয়ালি আপনাদের এই বইতে এই ফেয়ার ভ্যালুটাকেই ভ্যালু ইন রিকভারেবল অ্যামাউন্ট ধরে নিচ্ছে, কারণ সে অতিরিক্ত ইনফরমেশন দেয়নি। কিন্তু আমি একটু আরেকটু ডিপে আলোচনা করলাম। কথা কি বুঝতে পারছেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার আপনি তো বললেন যে ক্যারিং অ্যামাউন্ট যখন রিকভারেবল অ্যামাউন্ট থেকে বেশি হবে তখন আমরা ইম্পেয়ারমেন্টটা করব, কিন্তু স্যার ইম্পেয়ারমেন্ট জিনিসটা কি? এটা কি কোনো ধরনের কস্ট? এটা তো আমি বুঝতেছি না। অবশ্যই, রাইট রাইট। ইম্পেয়ারমেন্ট হচ্ছিল একটা আচ্ছা ইম্পেয়ারমেন্ট হচ্ছিল আপনার একটা এক্সপেন্স বা কস্ট। একটা অ্যাসেট, ধরেন এই অ্যাসেটটা আপনি দেখায় রাখছেন হচ্ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 1 লক্ষ টাকা, কিন্তু এই মুহূর্তে এটার ভ্যালু 1 লক্ষ টাকা নেই, এটার ভ্যালু হয়ে গেছে হচ্ছিল 70,000 টাকা। তাহলে এই 30,000 টাকা আপনাকে কি করতে হবে? ইম্পেয়ারমেন্ট এক্সপেন্স হিসাবে পিএনএল এ চার্জ করতে হবে, এবং অ্যাসেট থেকে আপনাকে কি করতে হবে? 30,000 টাকা আপনাকে কমায় দিতে হবে। তাহলে অ্যাসেট ক্রেডিট হয়ে গেল আর এক্সপেন্স ডেবিট হলো। আন্ডারস্টুড? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, যদি অ্যাসেটের মূল্যটা বেড়ে যায়? সেটা তো ভাই পরে আসতেছি, সেটা রিভ্যালুয়েশন করে সেটা সেটা আমি পড়াচ্ছি হলো এখন ইম্পেয়ারমেন্ট, তার ভিতরে আরেকটা জিনিস না হবে না, সেটা রিভ্যালুয়েশন। অ্যাসেটের মূল্য বেড়ে গেলে কি আপনি বাড়াই দিবেন? ওরকম পারবেন না বাড়াইতে, আপনার রিভ্যালুয়েশন মডেলে যাইতে হবে। একটা অ্যাসেট দেখানোর দুইটা মডেল আছে, একটা হলো কস্ট মডেল আর একটা হলো রিভ্যালুয়েশন মডেল। আপনি যদি রিভ্যালুয়েশন মডেলে যান, দেন আপনার অ্যাসেটের দাম বেড়ে গেলে সেটাকে কি করবেন? ওইভাবে রিভ্যালুয়েশন মডেলে রাখবেন। আর আপনি যদি কস্ট মডেলে থাকেন, অ্যাসেটের দাম বেড়ে গেলেও আপনাকে ওই কস্টটাই দেখাইতে হবে। এই যে এখানে দেখেন, এই যে কস্টে যে বলছিলাম যে কস্টটা সবসময় ইনটেক থাকবে। এখানে ধরেন এই যে 10 কোটি টাকা কস্ট, আপনি সবসময় অ্যাসেটটা 10 কোটি টাকাই কিন্তু দেখাবেন। সাথে কি করবেন? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখাবেন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4 কোটি টাকা মাইনাস করে আউটার কলামে হয়তো 6 কোটি টাকা দেখাবেন অ্যাসেটের ভ্যালু, কিন্তু অ্যাসেটের যে বেস প্রাইস ওটা কিন্তু 10 কোটি টাকায় আপনি রাখতেছেন। ওকে, সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনি মাইনাস করে দিচ্ছেন। আন্ডারস্টুড? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসেন IAS 16 এ অ্যাসেট একটা অ্যাসেটকে দেখানোর দুইটা মডেল আছে। মডেল ভ্যালুয়েশনের দুইটা মডেল আছে, একটা হলো কস্ট মডেল, আর হলো রিভ্যালুয়েশন মডেল।
মনে থাকবে? কস্ট মডেলে যে যেমন এখানে যদি আপনি একটা অ্যাসেটের ভ্যালু ধরেন 100 টাকা, তাহলে কস্ট মডেলে কিন্তু ওটা সবসময় 100 টাকাই থাকবে। ওই 100 টাকার থেকে আপনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি থাকে ওই অ্যাসেটের, সেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিবেন, বাদ দিয়ে আপনার ক্যারিং অ্যামাউন্টে দেখাবেন। তো এখন আসেন, একটু আগে একজন বললেন যে স্যার এটা তো আমি ইম্পেয়ারমেন্ট করলাম, যদি অ্যাসেটের ভ্যালুটা বেড়ে যায় তখন কি করব? তখন কস্ট মডেলে থাকলে আপনি বেড়ে গেলেও দেখাতে পারবেন না, ওই কস্টটাই রাখতে হবে। যদি আপনি রিভ্যালুয়েশন মডেলে যান, আপনার কোম্পানির ডিসিশন নিয়েছে আপনি রিভ্যালুয়েশন করবেন, রিভ্যালুয়েশন মডেলে চলে গেছেন, তখন হচ্ছে হলো আপনাকে রিভ্যালুয়েশন করে দেখতে হবে যে ওই অ্যাসেট কত টাকা বাড়ছে। আন্ডারস্টুড? ধরেন অ্যাসেটের কস্ট ছিল হলো 100 টাকা, কারেক্ট? তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 30 টাকা। এই মুহূর্তে আপনি কি করলেন, এই কস্ট মডেল থেকে রিভ্যালুয়েশন মডেলে চলে আসলেন। এখন মার্কেটে কোনো কারণে এই অ্যাসেটের দাম অনেক বেশি বেড়ে গেছে, হিউজ অ্যাসেটের যে প্রোডাক্ট তৈরি করেন সেটা অনেক বেশি চাহিদা, ফলে অ্যাসেটের দামও বেড়ে গেছে। আপনি দেখলেন যে অ্যাসেটের দাম হয়ে গেছে আর আপনি চলে গেছেন রিভ্যালুয়েশন মডেলে, কস্ট মডেলে নেই। $150 হয়ে গেছে। স্যার আপনার সাউন্ড কম আসছে। তার মানে এই মুহূর্তে যদি আপনি অ্যাসেটটা বিক্রি করেন 150 টাকা, স্যার, এখন কি সাউন্ড ভালো আসছে? ছিল না। হ্যালো, স্যার আমরা প্রথম কথাটা শুনতে পাই নাই। প্রথম কথা শুনতে পাননি তাই না? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? মানে অনেক সময় হয় কি, এই স্পিকারটা যখন এরকম নিচে পড়ে যায় না, তখন হচ্ছে হলো শুনতে পান না। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে তাই না? আচ্ছা, আমি বলেছিলাম যে একটা অ্যাসেটের ভ্যালুয়েশনের দুইটা মডেল আছে, একটা হলো কস্ট মডেল আর একটা হলো রিভ্যালুয়েশন মডেল। আপনি যদি কস্ট মডেল রাখেন তাহলে এই অ্যাসেটটা সবসময় 100 টাকায় দেখাতে হবে, সাথে সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আপনি আউটার কলামে অ্যাসেটের যেটা আসতেছে সেটা ভ্যালুটা দেখাবেন, 70 টাকা দেখাবেন, মানে ক্যারিং অ্যামাউন্টটা দেখাবেন 70 টাকা। তা এখন অ্যাসেটটা কি করলেন, আপনি রিভ্যালুয়েশন মডেলে চলে গেলেন। রিভ্যালুয়েশন মডেলে যে দেখলেন যে এই অ্যাসেটটা ফেয়ার ভ্যালু, মার্কেটে যদি এখন বিক্রি করে দেন তাহলে 150 টাকায় বিক্রি করতে পারবেন, তাহলে 150 টাকায় আপনি ভ্যালুয়েশন করলেন। এটাকে কি হচ্ছে আপনার আপওয়ার্ড ভ্যালুয়েশন। যদি আমার এই 70 টাকার কমে চলে যেত অ্যাসেটটা, অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট কত ছিল? 70, তাই না? 70 টাকার কমে চলে গেলে সেটা ইম্পেয়ারমেন্ট হতো। আর যেহেতু আপনি ভ্যালুয়েশন মডেলে গেছেন, রিভ্যালুয়েশন মডেলে, সুতরাং এখানে যখন 150 টাকায় রিভ্যালুয়েশন করবেন তখন আপনার একটা রিভ্যালুয়েশন রিজার্ভ ক্রিয়েট হবে, তখন অ্যাসেটের বেস কিন্তু আপনার 150 টাকা হয়ে গেল। আন্ডারস্টুড? তখন অ্যাসেটের বেস আপনার 150 টাকা হয়ে গেল, তখন আপনার কি করতে হবে, অ্যাসেটটা আপনি বাড়াই দিয়েছেন। অ্যাসেটের অ্যাসেট আগে ছিল হলো 100 টাকা আর এখন সেটা রেকর্ড করছেন 150 টাকায়, তাহলে আপনি পিপি বাড়াই দিচ্ছেন, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। এখন দেখেন আমি বুঝাই, অ্যাসেট আগে ছিল হলো 100 টাকায়, এখন 100 টাকায় দেখানো ছিল, এখন এটা আপনি 150 টাকায় দেখাচ্ছেন। তাহলে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট বা পিপি আপনি
ইনক্রিজ করতেছেন কত? 50 টাকা দ্বারা, কারেক্ট? যখন একটা অ্যাসেট রিভ্যালুয়েশন করবেন, রিভ্যালুয়েশনে যখন নিয়ে যাবেন তখন তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর থাকবে না, নীল হয়ে যাবে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনি কি করতেছেন? ডেবিট করে দিচ্ছেন। ছিল ক্রেডিট ব্যালেন্স, এটা কি করে দিচ্ছেন? ডেবিট করে দিচ্ছেন। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করবেন, আর একটা রিজার্ভ ক্রিয়েট করবেন, রিভ্যালুয়েশন রিজার্ভ। সেই রিভ্যালুয়েশন রিজার্ভ হচ্ছিল ক্রেডিট হবে। রিভ্যালুয়েশন রিজার্ভ কত? 80 টাকা। কারণ আপনার আগে অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট ছিল 70 টাকা, আর এখন হয়ে গেছে ক্যারিং অ্যামাউন্ট 150 টাকা। তাহলে কত টাকা বেশি হচ্ছে? 80 টাকা বেশি হচ্ছে। এটা আসলে রিজার্ভ ক্রিয়েট করতে হবে আপনার। আন্ডারস্টুড? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এরপরে পরের ক্লাসে, নেক্সট ক্লাসে, আজকে তো আপনার একটা ক্লাস, নেক্সট ক্লাসে আমি এই রিভ্যালুয়েশন নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। আর রিভ্যালুয়েশনটা রিভলভিং হবে কিভাবে, কারণ এই অ্যাসেটটা তো আপনি 10 বছর পরে এই অ্যাসেটটা থাকবে, অ্যাসেটটা ব্যবহার করতে করতে আপনার নিঃশেষ হয়ে যাবে। তাহলে এই রিভ্যালুয়েশন রিজার্ভের কি হবে, রিজার্ভ কি থাকবে, সেইগুলো সব ডিটেইলস এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, তো যাই হোক, এর পরের ক্লাসে আমরা যেগুলো দেখব, একটা হচ্ছে হলো রিভ্যালুয়েশন দেখব, ইম্পেয়ারমেন্ট তো হলো, আরটা হলো ডিসপোজাল দেখবো অ্যাসেটের। ডিসপোজাল করলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিব সেটা দেখব। এখন আসেন, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা যে পর্যন্ত আমরা আলোচনা করলাম এইগুলো নিয়ে? আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো স্যার, I have a question. Sir, I have a question. হ্যালো। Hello sir, I have a question. হ্যাঁ হ্যাঁ, শিওর স্যার হ্যাঁ, যদি শিওর শিওর। যদি স্যার ক্যারিং অ্যামাউন্ট ঠিক কম হয় রিভ্যালুয়েশনের ক্ষেত্রে, তখন কি হবে স্যার? তখন তো ইম্পেয়ারমেন্ট হয়ে যাবে, তখন তো আর রিভ্যালুয়েশন হলো না। ওকে স্যার। তখন সেটা ইম্পেয়ারমেন্ট হয়ে যাবে। স্যার, ভ্যালু ইন ইউজ, এই জিনিসটা কি আরেকবার একটু ক্লিয়ার করা যায়? এখানে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি স্যার। আচ্ছা, আমি শুনতে পারিনি আপনার কথা, আপনারা কি শুনতে পারছেন? ওনার লাস্ট স্যার উনি ভ্যালু ইন ইউজ এটা জানতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ওকে, আমি বুঝতে পেরেছি। একজন বলছে, স্যার আই ওয়ান্ট টু সি দ্য রিকগনিশন ক্রাইটেরিয়া এগেইন। একটা অ্যাসেটের রিকগনিশন ক্রাইটেরিয়া হচ্ছে হলো দুইটা, একটা হচ্ছে হলো কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি, আর একটা হলো ফিউচার ইকোনমিক্স বেনিফিট। ওকে, কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি, ফিউচার ইকোনমিক্স বেনিফিট। আচ্ছা, আমার মনে হয় আপনার অ্যান্সারটা পেয়েছেন, তাই না রাহুল? আপনার অ্যান্সারটা পেয়েছেন। আচ্ছা, এখন আরেকজন জানতে চেয়েছেন যে ভ্যালু ইউনিটটা কি। ভ্যালু ইউনিটটা হচ্ছে হলো একটা অ্যাসেট, ধরেন এই মোবাইল আমি 7 বছর ইউজ করতে পারবো ধরে নিলাম। তাহলে 7 বছর ইউজ করে আমি তো ইকোনমিক্স বেনিফিট পাবো, তাই না? 7 বছরে আমি যে ডাটা ইউজ করতেছি মোবাইল দিয়ে বিভিন্ন ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখতেছি, প্লাস আমার বিভিন্ন কলের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, আরো মানে মাল্টি ফাংশন আছে, তাই না? তাহলে এই 7 বছর আমি ইকোনমিক্স বেনিফিট এনজয় করব, তাই না? তাহলে 7 ইয়ার্সের যে ইকোনমিক্স বেনিফিট এনজয় করব, সেটাকে যদি আমি ভ্যালুতে রূপান্তর করি বা ভ্যালুতে এস্টিমেট করি, ধরে নিলাম প্রথম বছর হচ্ছে হলো 10,000, তারপরের বছর 8,000, তারপরের বছর 7,000, তারপরের বছর 6,000, তারপরের বছর 3,000 টাকা, এইভাবে করে আমি মানে ইকোনমিক্স বেনিফিট পাবো। এই ইকোনমিক্স বেনিফিট গুলাকে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, সেটাকে বলা হয় হচ্ছে ভ্যালু ইন ইউজ, অর্থাৎ ইউজ করে আমি কতটুকু ভ্যালু কনজিউম করব সেটা। আন্ডারস্টুড? একটা অ্যাসেট আপনি দুইটা অপশন আছে, একটা হলো আপনি ইউজ করে ব্যবহার করবেন, আর একটা হলো ওটা বিক্রি করে দেবেন। এই রিকভারেবল অ্যামাউন্টটা যে আপনি বের করবেন, এটা দুইটাই থাকতে পারে, একটা হচ্ছে ওটা ব্যবহার করবেন, আর একটা হচ্ছে মার্কেটে বিক্রি করে দেবেন। এই দুটার ভিতর যেটা বেশি হবে সেটাই আপনাকে রিকভারেবল অ্যামাউন্ট হিসাবে কনসিডার করতে হবে। যদি আপনি মার্কেটে বিক্রি করে দেন, ওকে, বিক্রি করে কত টাকা পাচ্ছেন, আর যদি আপনি ব্যবহার করেন
ব্যবহার করলে তাহলে কত টাকা ইকোনমিক্স বেনিফিট পাবেন, এই দুটার ভিতর যেটা বেশি হবে সেটা আসলে আপনার রিকভারেবল অ্যামাউন্ট। তাহলে ভ্যালু ইউনিটসটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা ওকে। আমার মনে হয় মোটামুটি আপনারা অন্যান্য এরিয়াগুলো বুঝতে পেরেছেন। তাহলে আজকের আরেকবার বুঝালে ভালো। হ্যাঁ, ডিসমেন্টলিং কস্ট, ডিসমেন্টেলিং কস্টটা আর একবার বুঝালে ভালো হবে। আচ্ছা, একজন বলছে স্যার নেট বুক ভ্যালু। নেট বুক ভ্যালু, নেট বুক ভ্যালুটা হচ্ছিল এই যে কস্টের থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই নেট বুক ভ্যালু, সেটাকে ক্যারিং অ্যামাউন্ট বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা। আর আর একজন বলছেন স্যার ডিসমেন্টেলিং কস্ট আর একবার একটু বুঝাইতে। ধরেন এবিসি কোম্পানির নামে একটা মানে বাস্তব এক্সাম্পল দিই, ভালো করে মনে যোগ সহকারে শুনেন, কখনো ভুল হবে না। এই যে গভর্নমেন্ট বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোর সাথে পাওয়ার প্ল্যান্টের করে, যে বিদ্যুৎ উৎপন্ন করবে তারা, তা পাওয়ার প্ল্যান্ট হচ্ছিল বিশাল বড় অ্যাসেট থাকে, বিদ্যুৎ উৎপন্ন করে। তা ওগুলো কি হয়, গভর্নমেন্টের কাছ থেকে ওই কোম্পানিগুলো ল্যান্ড লিজ নেয় 10 বছরের জন্য বা 15 বা 20 বছরের জন্য লিজ নেয়। এবং ওই পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বলে যে এই 20 বছর শেষে আপনার এখন যেরকম প্লেন ল্যান্ড আছে এই প্লেন ল্যান্ডে আপনাকে আমি ব্যাক দিব। তাহলে 20 বছর শেষে আপনার যে পাওয়ার প্ল্যান্টটা থাকবে সেটা ডিসমেন্টেল করতে, অর্থাৎ পরিষ্কার করে প্লেন ল্যান্ডে নিয়ে আসতে একটা কস্ট ইনকার করবে। এই কস্টটা ইনকার করবে কখন? পাওয়ার প্ল্যান্টের এস্টিমেটেড যে লাইফ 20 বছর, সেই 20 বছর শেষে। এইটাকে বলা হয় হচ্ছিল ডিসমেন্টেলিং কস্ট। এটাকে কি করব আমি, সেই ফিউচার কস্টটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ওকে Sir, I have a Sir, question. হ্যাঁ, sure, please ask your question. স্যার আমাদের যে ইয়েটা ছিল, কস্ট মডেলটা ছিল, তো ওইখানে তো আমাদের অ্যাসেটের কস্ট যদি 100 মিলিয়ন থাকে, আমরা সবসময় বুক ভ্যালুটাই দেখাবো যে 100 মিলিয়ন, পাশে ক্যারিং অ্যামাউন্ট দেখাবো। এখন যখন নাকি আমরা ইম্পেয়ারমেন্ট চার্জ করব, আমাদের অ্যাসেটের ভ্যালু তো কমে যাবে, রাইট? রাইট। ফর এক্সাম্পল, আমার যদি 100 টাকা অ্যাসেট থাকে, আমার ইম্পেয়ারমেন্ট 10 টাকা হলে পরে আমি আমার অ্যাসেটের ভ্যালুটা কমিয়ে 90 টাকা দেখাবো। এখন Right. কস্ট মডেলেও কি তখন আমি 90 টাকা দেখাবো নাকি 100 টাকাটাই দেখাইতে থাকবো? না, যখন ইম্পেয়ারমেন্ট করবেন তখন কিন্তু ওই 90 টাকা দেখাবেন, কারণ আপনি তো অ্যাসেটের ভ্যালু কমাই দিচ্ছেন তখন। আচ্ছা, তখন বুক ভ্যালু আর ইয়ে থাকবে না। হুম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ইম্পেয়ারমেন্ট যখন করবেন অ্যাসেটের নতুন বেস তৈরি হবে, বুঝতে পারছেন? জি স্যার। অ্যাসেটের নতুন বেস তৈরি হবে যখন ইম্পেয়ারমেন্ট করবেন, রাইট। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন সো ফার? থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু In the আলাইকুম। next class. Okay. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম গুড নাইট আসসালাম। স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্লাইডটা একটু কাইন্ডলি যদি দিতেন ইমেইলে। হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব। জি, আসসালামু আলাইকুম। কোনো